হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে যে লাস্ট রাইটটা রয়েছে, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি, তার উপরে ক্লাস দেব। ঠিক আছে, তার আগে বলে রাখি আমাদের কিন্তু অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু প্রোভাইড চলছে। তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইনে পড়তে চাইলে। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো দেওয়া আছে এখানে। একটা হচ্ছে 6295916282 আর একটা 7076398606। আমাদের পুরো কোর্সের ফি রয়েছে 999 এবং আমাদের কোর্স চলবে 6 মান্থের মতো। ঠিক আছে, 1 মান্থ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং তোমরা অনেকেই হয়তো মনে করছো যে আজ না কাল না এমন করে, কিন্তু অলরেডি লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা যেরকম ফার্স্ট সেমিস্টারে রিভাইজ করার টাইম পাওনি, তোমাদের কিন্তু এই সেমিস্টারে তোমরা প্রচুর টাইম পাচ্ছ। তো টাইমটাকে ওয়েস্ট করো না, এখনই পড়াশুনো শুরু করে দাও, যাতে তাড়াতাড়ি করে কমপ্লিট করে আবার রিভাইজ করারও টাইম পাও। ঠিক আছে, চলো তো আজকের টপিকে যাই। তো আজকের টপিক হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডি, যেটাকে বলে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, তো এই জিনিসটা কি আগে জানো। কনস্টিটিউশনাল রিমেডি হচ্ছে যদি কোনো ব্যক্তি মনে করে যে তাকে যে মৌলিক অধিকারগুলি দেওয়া হয়েছে, যে অধিকারগুলির কথা বলা হয়েছে, যদি সেই মৌলিক অধিকারগুলির মধ্যে যদি সেই মৌলিক অধিকারগুলি কোনো রকম ভাবে ক্ষুণ্ণ হয়, ঠিক আছে, যে মৌলিক অধিকারগুলি রয়েছে যদি সে সেগুলো না পায়, যদি সেই অধিকারগুলি তার ক্ষুণ্ণ হয়, তবে সেই 32 নাম্বার যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেল অনুযায়ী সে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এই ব্যাপারে অভিযোগ করতে পারে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের কাছে সে দ্বারস্থ হতে পারে যদি তার মনে হয় যে তার অধিকারে হচ্ছে হস্তক্ষেপ করা হচ্ছে বা তার অধিকার তাকে পালন করতে দিচ্ছে না, তবে কিন্তু সে এই 32 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে। শুধুমাত্র সুপ্রিম কোর্ট না, হাইকোর্টেও এই দ্বারস্থ হওয়ার ব্যাপারটা রয়েছে। যদি ইনকেস মৌলিক অধিকার কারোর ক্ষুণ্ণ হয়, তবে কিন্তু সে হাইকোর্টেও হচ্ছে অ্যাপিল করতে পারে 226 নম্বর আর্টিকেলে। তবে আমরা আপাতত সুপ্রিম কোর্টেরটা নিয়েই চলবো। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে 32 নম্বর আর্টিকেল অনুযায়ী। তো 32 নম্বর আর্টিকেলটাকে ডক্টর বি.আর. আম্বেদকর সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে। মানে কনস্টিটিউশনের যতগুলো আর্টিকেল আছে সব থেকে ইম্পর্টেন্ট এটাকেই বলেছেন। ঠিক আছে, আচ্ছা দেখো, যখন সুপ্রিম কোর্টের কাছে আর কি অ্যাপিল করা হচ্ছে যে কোনো একটা মৌলিক অধিকার, মানে কারোর মৌলিক অধিকার আর কি ঠিকভাবে পালন করতে পারছে না, তখন কিন্তু সুপ্রিম কোর্ট 5 রকমের রিটস জারি করে। ঠিক আছে, মানে সুপ্রিম কোর্ট এটা অলরেডি করে দিয়েছে। মানে যে কোনো ক্ষেত্রে যখনই আর কি কারোর মৌলিক অধিকার সে পালন করতে পারছে না, যখন কারোর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট এই 5 রকমের রিট জারি করে। তো এই রিটগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো প্রথম যে রিটটা আছে সেটা হচ্ছে হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ। ঠিক আছে, তো হেবিয়াস কর্পাস একটা ল্যাটিন টার্ম, তো যার বাংলা মানে হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। এর মানে হচ্ছে যদি কোনো ব্যক্তিকে আটক করা হয়, পুলিশ যদি কোনো ব্যক্তিকে আটক করে বা গ্রেফতার করে, তবে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে হচ্ছে সামিল করতে হয়, তাকে কোর্টে আর কি হাজির করতে হয়। এটা বলা হয়েছে হেবিয়াস কর্পাসে। যে কাউকে আটক করলো এবং ইচ্ছা মতো তাকে জেলে রেখে দিল, এমন কিন্তু চলবে না। যদি কাউকে আটক করা হয়, তবে 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু কোর্টে পেশ করতে হবে। কেন পেশ করতে হবে? খতিয়ে দেখা হবে যে তাকে যেই দোষে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা কতটা বৈধ, মানে সে কি আদৌ দোষ করেছে। ঠিক আছে, সেটাকে খতিয়ে দেখার জন্য এই রিটটা জারি করে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে অপরাধীকে 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির হতে হয়। আচ্ছা, 2 নম্বর রিটটা হচ্ছে ম্যান্ডামাস, যেটা হচ্ছে পরম আদেশ। ম্যান্ডামাসটা কি? এখানে বলা হয়েছে যে আর কি কোনো ব্যক্তি, কোনো সরকারি ব্যক্তি যদি তার কর্তব্য পালনে সে ব্যর্থ হয়, ঠিক আছে, তার যেটা কাজ, মনে করো কোনো একটা ব্যক্তি সে একটা ভালো একটা সরকারি একটা পোস্টে আছে, ঠিক আছে, সে তার পোস্টটা মানে তার যে পোস্টটা সে যদি সে অনুযায়ী কাজ না করে, ঠিক আছে, তার যে কর্তব্য বা তার যে ডিউটি, যদি সে কোনো রকম ভাবে তার দায়িত্ব পালন করতে অক্ষম হয় এবং যদি সে সেই কাজটা যদি সে ভুলভাল করে বা ঠিক করে না করতে পারে, সেক্ষেত্রে ওই ব্যক্তির উদ্দেশ্যে কিন্তু সুপ্রিম কোর্ট এই রিটটা আর কি জারি করতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে ম্যান্ডামাস বা পরমাদেশ। মানে কোনো সরকারি ব্যক্তি যদি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়, যদি সে তার কাজটাকে ঠিক মতো না করতে পারে, তবে সুপ্রিম কোর্ট এই রিটটা জারি করে। আচ্ছা,
তিন নম্বরে হচ্ছে প্রহিবিশন বা প্রতিষেধ। প্রহিবিশন বা প্রতিষেধ এটা মানে হচ্ছে এক্ষেত্রে কোনো উচ্চ আদালত কোনো নিম্ন আদালতকে তার এখতিয়ারের মধ্যে থেকে কাজ করতে বলে। ঠিক আছে, মনে করো যে দেখো প্রতিটি আমাদের তো মানে অনেক রকমের কোর্ট রয়েছে, তো এক্ষেত্রে মনে করো যে কোনো একটা নিম্ন আদালত তার যা এখতিয়ার কাজের, যদি সে তার এখতিয়ারের বাইরে গিয়ে কোনো কাজ করে, এক্ষেত্রে কোনো উচ্চ আদালত কিন্তু তাকে এই রিটটা জারি করতে পারে সেই নিম্ন আদালতের বিরুদ্ধে, যে সে যেন তার এখতিয়ারের মধ্যে থেকে কাজটা করে। ঠিক আছে, এটা মেনলি কোনো উচ্চ আদালতের দ্বারা কোনো নিম্ন আদালতকে এক প্রকারের আর কি আদেশ দেওয়া হচ্ছে যে তুমি তোমার কি নিজের আওতায় থেকে নিজের এখতিয়ারের থেকে কাজ করো। 4 নম্বরটা দেখো, 4 নম্বরে বলেছে কার্টিওরারি। কার্টিওরারি মানে তোমার হচ্ছে উৎপ্রেষণ। এটা মানে কি, এটা মানে বলা হয়েছে যে মানে এই রিটের দ্বারা কোনো মনে করো যে কোনো একটা লোয়ার কোর্টে একটা কেস চলছে, ঠিক আছে, তো সেখানে মনে করো যে কেসটা ঠিকঠাকভাবে বিচার হচ্ছে না, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তো সেই কেসটাকে ওই লোয়ার কোর্ট থেকে কোনো একটা মানে হায়ার কোর্টে আর কি পাঠানোর কথা বলে, পাঠানোর আদেশ দেয়। ঠিক আছে, কোনো একটা নিম্ন আদালতে চলা কোনো একটা কেসকে উচ্চ আদালতে পাঠানোর নির্দেশ দেয় হচ্ছে সুপ্রিম কোর্ট এই রিটের মাধ্যমে। আচ্ছা, আর সবার লাস্ট এবং ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কুও ওয়ারান্টো। এটা মানে হচ্ছে অধিকার পৃচ্ছা। এই রিটের দ্বারা সুপ্রিম কোর্ট এটা যাচাই করে যে কোনো মনে করো যে কোনো একটা ব্যক্তি সে সরকারি কোনো একটা পোস্টকে দখল করে আছে, ঠিক আছে, মানে সে দাবি করছে যে সে ওই পোস্টটার আর কি যোগ্য, হ্যাঁ সে ডিজার্ভ করে। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই রিটের মাধ্যমে এটা খতিয়ে দেখে যে ব্যক্তিটার ওই ব্যক্তির যে দাবি মানে সে যে দাবি করছে যে সে ওই পোস্টটার ডিজার্ভ করে, সে দাবিটা কতটা বৈধ সেটা যাচাই করে হচ্ছে সুপ্রিম কোর্ট এই রিটের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মানে কোনো ব্যক্তি যদি কোনো সরকারি পোস্টকে দাবি করে, তো সুপ্রিম কোর্ট এই রিটটাকে আর কি জারি করে এটা খতিয়ে দেখে যে ওই ব্যক্তির যে দাবি সেটা কতটা বৈধ নাকি অবৈধ। ঠিক আছে, তো এই 5টা রিট সুপ্রিম কোর্টের দ্বারা জারি করা হয় যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করা হয়। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডিস, যেখানে কোনো ব্যক্তির মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তবে সে এই আর্টিকেলে 32 নম্বর আর্টিকেলের দ্বারা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হতে পারে এবং সুপ্রিম কোর্ট তার সেই অধিকারটা সে কতটা মানে তার যে দাবি সেটা কতটা বৈধ সেটা যাচাই করে দেখে। ঠিক আছে, তো আজকে এতটুকুই ছিল। তো তোমাদের মৌলিক অধিকারের পোর্শনটা ফাইনালি শেষ হলো। তো আমি তোমরা ভিডিওগুলো হচ্ছে স্কিপ না করে পরপর দেখবে, যে আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই পরপর করে বিভিন্ন অধিকারগুলো সম্পর্কে আলোচনা করেছি, তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হবে না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর একটা নিউ টপিক নিয়ে। থ্যাংক ইউ, ভালো থেকো।